যা করাবো মাধ্যমিকে তার বাইরে কিচ্ছু আসবে না। অ্যাডভেঞ্চার একাডেমিতে পুজো স্পেশাল ক্লাসের পাশাপাশি কলকাতা পুজোর ছবি দেখানো হচ্ছে। রাস্তায় ভিড় জমতে শুরু করেছে, প্যান্ডেলে প্যান্ডেলে ঢাক বাজতে শুরু করেছে। দুর্গাপুজো স্পেশাল ক্রিঞ্জ গানগুলো এক বছর পরে আবার ফিরে এসছে। ভাই পুজো চলে এসছে। হ্যালো ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকে জানিস আমি কথা দিয়েছিলাম দুর্গাপুজোর সময় ক্লাস বন্ধ করব না। ষষ্ঠী স্পেশাল, সপ্তমী স্পেশাল, নবমী স্পেশাল, দশমী স্পেশাল, একাদশী স্পেশাল ক্লাস আমাদের চ্যানেলে আসবে। আমি বলেছি দুর্গাপুজোর সকালবেলা করে একটুখানি করে পড়ে নিস, পুরো জায়গাগুলোকে রিভিশন করে নিস, তারপরে সন্ধ্যাবেলা একদম দেদার ঘুরতে থাক ভাই, কেউ কিচ্ছু বলবে না। চল শুরু করা যাক সেইভাবেই। আজকে শুভ মহাষষ্ঠী, প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং শুরু করি আজকের ক্লাস নাম্বার 1। তোরা প্রত্যেকে জানিস অ্যাডভেঞ্চার একাডেমি কিন্তু তোদের ভৌত বিজ্ঞানের কমপ্লিট দায়িত্ব নিয়ে নিয়েছে এবং আমি তোকে কথা দিয়ে দিয়েছি যে আমি যা করাবো মাধ্যমিকে তার বাইরে কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না। এমসিকিউ ভিএসএকিউ 36 নম্বর আলাদা করে করাচ্ছি, এসএকিউ 18 নম্বর আলাদা করে করাচ্ছি। ইউটিউবে অলরেডি চলে এসছে অনেকগুলো লেকচার, পুজোর পরে আরো কন্টিনিউ হতে থাকবে। এলএকিউ কিন্তু চলছে আমাদের ধামাকা ব্যাচে। তোরা প্রত্যেকে এটাও হয়তো জানিস যে আমাদের ধামাকা ব্যাচের প্রাইস হচ্ছে 999, কিন্তু দুর্গাপুজোর সময় 2 তারিখ পর্যন্ত, 2রা অক্টোবর পর্যন্ত এই প্রাইসটাকে 899 রাখা হয়েছে। তাই যারা ধামাকা ব্যাচের মধ্যে ভর্তি হতে চাও 6289360364 এই নাম্বারের মধ্যে ডিরেক্টলি কোর্স ফিটা পাঠিয়ে ভর্তি হতে পারো, অথবা অ্যাডভেঞ্চার একাডেমি অ্যাপ থেকেও কিন্তু ভর্তি হতে পারো। মনে রাখবে অ্যাডভেঞ্চার একাডেমি নয়, অ্যাডভেঞ্চার একাডেমি। ঠিক আছে, চলো এইবার একটুখানি মন দিয়ে শোনো। আজকের যে প্রথম প্রশ্ন সেটা আমি রেখেছি জৈব রসায়ন থেকে। দেখবি আমি বলেছিলাম যে এই যে আজকের প্রশ্নগুলো আমি রাখবো সেগুলো একটু প্র্যাকটিসের মতো করে রাখবো, এবং তুই দেখতেই পাচ্ছিস এটা একটা অত্যন্ত ভালো প্রশ্ন। তোরা হয়তো এই প্রশ্নটা আমার এই যে ইউটিউবের মধ্যে আমি জৈব রসায়নের ওয়ান শর্টস গুলো দিয়েছিলাম 2টো পার্টে, সেইটা করলেই এই প্রশ্নটা তুই পেরে যাবি। বাট ওই যে বলেছিলাম শুধুমাত্র পড়লে ভৌত বিজ্ঞান ক্র্যাক করা যায় না, প্রশ্নের ধরন শিখতে হয়। তাহলে সেই প্রশ্নের ধরনটাকে একটু চিনে নিচ। প্রথমেই দেখ C2H6O, এই যে আণবিক সংকেত বিশিষ্ট একটা যৌগ তোকে দিয়ে দিয়েছে, তোকে এইটাকে সবার প্রথমে ক্র্যাক করতে হবে। তোকে একটা কথা বলি ভাই, সবসময় খেয়াল রাখবি, যদি তুই এইরকম দেখতে পাস CnH2n+2 তার সঙ্গে অক্সিজেন, মানে এই যে ধর তোকে এটা দিয়ে দিয়েছে C2H6O, তুই ও পার্টটাকে বাদ দিয়ে বাকি হাইড্রোকার্বন পার্টটাকে দেখ। এই বাকি হাইড্রোকার্বন যে পার্টটা রয়েছে সেটা যদি অ্যালকেনের মতো হয়, মানে CnH2n+2 গঠনাকৃতি বিশিষ্ট হয়, তাহলে মাথায় রাখবি এই সাধারণ সংকেত থেকে যে যৌগ ফর্ম হবে সেটা হয় অ্যালকোহল হবে, না হলে ইথার হবে। এই ট্রিকটা ক্লাস 11-12 অত্যন্ত কাজে লাগে, আমি তোকে 10 লেভেলে শিখিয়ে রাখলাম। মনে থাকবে তো? অক্সিজেন বাদ দিয়ে হাইড্রোকার্বন পার্টে দেখবো, হাইড্রোকার্বন পার্টটা যদি অ্যালকেনের মতো হয়, মানে যদি তার গঠন সংকেত CnH2n+2 হয়, দেখ কার্বনের নিচে 2 আছে তো, মানে n এর ভ্যালু 2, তাহলে 2n+2 কর না, দ্বিগুণ করলে 4, তার সাথে 2 যোগ করলে 6, তাহলে হয়ে গেল না অ্যালকেনের মতো। এই জন্যই এটা অ্যালকোহল আর ইথারকে চিহ্নিত করছে। তোরা জানিস অ্যালকোহল আর ইথার কিন্তু পরস্পরের সমবায়ক। এইবার দেখি, বলেছে C2H6O আণবিক সংকেত বিশিষ্ট দুটি সমবায়বী তরল A এবং B এর মধ্যে, মানে তুই বুঝতে পারছিস হয় এটা অ্যালকোহল নাহলে বিটা অ্যালকোহল, হয় এটা ইথার নাহলে বিটা ইথার, এর বাইরে তো কিছু হতে পারে। তার মধ্যে কি বলে দিয়েছে, বলেছে এ যৌগটা ধাতব সোডিয়ামের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন মুক্ত করে। গল্প শেষ। আমরা তো ইথাইল অ্যালকোহলের ধর্ম পড়েছি যে সেটা সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন মুক্ত করে। যারা পড়িসনি আমার চ্যানেল থেকে জৈব রসায়ন ওয়ান শট দেখে নে, সব শিখে যাবি জৈব রসায়নে, কিচ্ছু সমস্যা থাকবে না, গ্যারেন্টি আমার। তার মানে তুই বুঝতে পারছিস যে এ যৌগটা নিশ্চয়ই একটা অ্যালকোহল হবে, কারণ অ্যালকোহল না হলে সে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন তৈরি করতো না। আচ্ছা এই যৌগটা দাদা কি অ্যালকোহল হবে? আমি বলছি কটা কার্বন আছে? 2টো কার্বন। তো 2টো কার্বন যুক্ত অ্যালকোহল কেমন দেখতে হয়? CH3CH2OH, মানে ইথাইল অ্যালকোহল। গল্প শেষ। দাদা যদি এটা ইথাইল অ্যালকোহল হয়, তুমি তো বললে আরেকটা ইথার হবে, তো 2টো কার্বন যুক্ত ইথার যৌগ বি কি হবে? না CH3OCH3 ডাইমিথাইল ইথার। গল্প শেষ। সমবায়বতার মধ্যে পড়িয়েছি আমার চ্যানেলের ভিডিওতে, গিয়ে দেখে নে, বা যারা ধামাকা ব্যাচে আছিস তারা তো জানিসই। এইবার বলি, এ যৌগটির বাষ্পকে
উত্তপ্ত অ্যালুমিনা চূর্ণের উপর দিয়ে চালনা করলে, অ্যালুমিনা মানে Al2O3 শিখিয়েছি, এটাও শিখিয়েছি। সি যৌগ উৎপন্ন হয়, তোমাকে এবিসি কে শনাক্ত করতে বলেছে, তাহলে তোমাকে এ যৌগের বাষ্প নিতে হবে। এ যৌগ মানে কোনটা বাবু? এ যৌগ মানে হচ্ছে CH3 CH2 OH, সেটার উপর থেকে চালনা করতে হবে, সেটাকে কার উপর থেকে? অ্যালুমিনার উপর থেকে। তাহলে লিখে দিয়ে পাশে আমি অ্যালুমিনা। তোরা জানিস এখানে 350 ডিগ্রি সেন্টিগ্রেড লাগে। যখনই চালনা করবি আমি তোকে কি শিখিয়েছি? নিরুদন বিক্রিয়া হবে, জল বেরিয়ে যাবে। দুটো শিখিয়েছিলাম, একটা গাঢ় সালফিউরিক অ্যাসিড 170, একটা অ্যালুমিনা 350। মনে আছে তো? দুটো কার্বন আছে, এই যে এই কার্বনটা সেখান থেকে OH বেরিয়ে যাবে, এই যে এই কার্বনটা সেখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে। তার মানে H আর OH সব মিলিয়ে কি বেরিয়ে গেল বাবু? জল বেরিয়ে গেল। গল্প শেষ। যদি দুটো সিগমা বন্ড ব্রেক করে তাহলে একটা পাই বন্ড কার কার মাঝে? কার্বন কার্বনের মাঝে। একটা হাইড্রোজেন বেরিয়ে গেলে কি পড়ে রইলো? CH2। তাহলে প্রোডাক্ট লেখো না, CH2। আমি একটু এদিকে সরাই এটা। এইবার মধ্যিখানে পাই বন্ড দিয়ে দাও, ডাবল বন্ড হয়ে গেল। এখানে কি পড়ে থাকলো? OH বেরিয়ে যাওয়ার পরে অনলি CH2 পড়ে থাকলো। তার মানে প্রোডাক্টটা কি দাঁড়িয়ে গেল? CH2 ডাবল বন্ড CH2। যারা আমার ভিডিও দেখেছিলি তারা তো এটা ইজিলি পেরে যেতিস। এর নাম কি? কমেন্ট করে জানাও। চলো তাহলে ABC তিনটে যৌগ শনাক্ত হয়ে গেছে তো, জুড়ে লেখো C2, চারটে হাইড্রোজেন মানে H4। চলো গল্প শেষ, কমপ্লিট। নেক্সট একটা অঙ্ক দেখতে পাচ্ছি আমি। কিসের অঙ্ক আছে? তাপের অঙ্ক আছে। বলেছে 0.75 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট এবং 1 মিটার দৈর্ঘ্যের একটা দণ্ডের মধ্যে দিয়ে তাপ পরিবহনের হার। এটা খুব মারাত্মক ইম্পর্টেন্ট, খুব সুন্দর একটা অঙ্ক। দেখতে পাচ্ছিস প্রত্যেকটা প্রশ্ন যেগুলো করাচ্ছি মারাত্মক, মার্ভেলাস, ফ্যান্টাস্টিক, ধামাকা কোশ্চেন। দেখ কি এটা আছে, তাপ পরিবহনের হার। এই মনে রাখ, তাপ পরিবহনের হার, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য, এগুলো একটাই ফর্মুলার মধ্যে দিয়ে বেরোয়। কিউ ইকুয়াল টু তাপ পরিবাহিতাঙ্ক কে, θ2 মাইনাস θ1 ইন্টু এ ইন্টু টি ডিভাইডেড বাই ডি। তাই তো? মনে আছে তোরে ভাই? তাপ পরিবাহিতাঙ্ক। এইবার এখান থেকে আমাকে কি দিয়ে দিয়েছে? আমাকে দিয়ে দিয়েছে যেগুলো, সেগুলো আমি একটু পাশে লিখি। বলে দিয়েছে 0.75 প্রস্থচ্ছেদ বিশিষ্ট, মানে এর ভ্যালুটা দিয়ে দিয়েছে 0.75 মিটার স্কোয়ার, একদম। 1 মিটার দৈর্ঘ্যের, মানে বেধটা দিয়ে দিয়েছে, ডি এর ভ্যালু হচ্ছে 1 মিটার। খুব ভালো। দেখতে পাচ্ছি আমি তাপ পরিবহনের হার দিয়ে দিয়েছে। হার মানে কি বাবু? কিউ বাই টি, মানে একক সময়ে কতটা তাপ পরিবাহিত হচ্ছে, মানে আমাকে এই টিটাকে কিউ এর তলায় আনতেই হবে। সেটা দিয়ে দিয়েছে কত? 3000 জুল পার সেকেন্ড। খুব ভালো কথা। তারপরে দেখতে পাচ্ছি পরিবাহিতাঙ্ক দিয়ে দিয়েছে, মানে কে এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? 200 ওয়াট। কমপ্লিট। এই এককটা বার করা আমি শিখেছিলাম কিন্তু প্রপার। দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য আমাকে চেয়েছে। চলো খুব ভালো। এবার আমি কি করব? এই টিটাকে কিউ এর তলায় আনি দেবো। এখানটা লিখে দেবো কে এ θ2 মাইনাস θ1 ইন্টু ডি। তাই তো ভাই? আচ্ছা, কিউ বাই টি এর ভ্যালু কত দিয়ে দিয়েছে বল? 3000। এ কে এর ভ্যালু কত দিয়ে দিয়েছে? 200। আর কি দিয়ে দিয়েছে? এর ভ্যালু দিয়ে দিয়েছে 0.75। θ2 মাইনাস θ1 আমাকে বার করতে বলেছে, ডিভাইডেড বাই ডি এর ভ্যালু দিয়ে দিয়েছে 1। তাই তো? চল সবকটা বসিয়ে দিলাম। এইবার একটুখানি এদিক ওদিক করে নাও, একটু কেটে কুটে দাও। দেখো আমি দেখতে পাচ্ছি যেটা এইখানে পয়েন্ট তুললে নিচে 100 আসবে। 3 25 75, 4 25 100, 0 0 0 0 উড়ে গেল। 2 দিয়ে 30 কাটলে 15 হয়, 3 দিয়ে 15 কাটলে 5 হয়। তার মানে তুই নিজের মতো করে কাটবি, আমার মতো করে আমি কাটলাম। 4 ইন্টু 5 করলে কত হবে ভাই? 20। এবার আমি তোকে শিখিয়েছিলাম মনে আছে তাপের ওয়ান শট ভিডিওতে, যে উষ্ণতার পার্থক্য যদি বলে তাহলে সেই উষ্ণতার পার্থক্য কেলভিনেও যা হয়, উষ্ণতার পার্থক্য ডিগ্রি সেলসিয়াসেও তাই হয়। এখানে আমি কেলভিন লিখে দিলাম। তাহলে 20 কেলভিন ইজ মাই কারেক্ট অপশন। ওকে চলো নেক্সট। যেহেতু এখানে কেলভিন ইনভার্স রয়েছে সেই কারণে আমি এখানে কেলভিন বসিয়ে দিলাম। ওকে, এইবার আমি বলেছিলাম না যে প্রশ্নের পাশাপাশি আমি কলকাতা দুর্গাপুজোর ছবি দেখাবো। রেকর্ড হচ্ছে তো ভাই, একদম হেভি জিনিস। ইউটিউবে পড়াশোনার পাশাপাশি এই জিনিস প্রথমবার হচ্ছে।
এবং আমি তোকে বলে রাখছি এই জিনিসটা আমি এবার থেকে প্রত্যেক বছর কন্টিনিউ করব। এটা ট্রেডমার্ক অ্যাডভেঞ্চার একাডেমিতে পুজো স্পেশাল ক্লাসের পাশাপাশি কলকাতা পুজোর ছবি দেখানো হচ্ছে এবং তার সাথে একদম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো করানো হচ্ছে পুজোর সময়। সকালবেলা একটুখানি রিভিশন, গল্প শেষ। বুঝতেই পারছিস প্রশ্নের লেভেল দেখতে পাচ্ছিস তো? চল দেখ এটা কি ঠাকুর, এটা হচ্ছে বেলেঘাটা 33-এর পল্লী। প্যান্ডেলটা একটা বৈশিষ্ট্য রয়েছে, এখানে একটা আভিজাত্য দেখানো হয়েছে যে কেউ কেউ রিল দেখে আর কেউ কেউ অন্ন বস্ত্র বাসস্থানের খোঁজ করে। দুরকম শ্রেণীকে দেখানো হয়েছে। মাকে দেখানো হয়েছে যে মায়ের কোনো বাসস্থান নেই, বুঝতে পারছিস? প্রতিমা একদম অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে, ভীষণ সুন্দর একটা ভাবনা চিন্তা। দেখ এইরকম বাড়িগুলোর সাহায্য নেওয়া হয়েছে। চারপাশের যে বাড়িগুলো ছিল, এটা আমার ফোনেই তোলা ছবি। এই দেখ বিভিন্ন রকম মানুষদের ছবি দিয়ে দেখানো হয়েছে। ভাত দাও মা, এখানে লিখেছে রুটি কাপড়া মাকান, এখানে লিখেছে দুটি ভাত বেড়ে, আচ্ছা ভাত বেড়ে দিতে বলছে। মানে এই টাইপের একটা খুব সুন্দর একটা বিষয় তুলে ধরেছে যে অনেক মানুষ এমনি ভাতের জন্য হাহাকার করছে। এবং আরেকটা জিনিস এখানে প্রকাশ পেয়েছে, এই দেখ অন্ন বস্ত্র বাসস্থান লিখেছে এবং নিচে একটা জায়গার মধ্যে দেখাচ্ছে একজন রিল দেখছে বসে বসে। তার মানে দুরকম পরিস্থিতির কথা এখানে উল্লেখ করা হয়েছে আমি যতদূর বুঝতে পেরেছি। এখানে ডাল ভাত এরকম লিখেছে, খুব সুন্দর হয়েছে। চল দেখা যাক পরের প্রশ্ন কি বলে দিয়েছে। বলেছে একটি আলোকরশ্মি বায়ু থেকে কাঁচে লম্বভাবে এবং বিভেদতল ঘেঁষে আপতিত হলো। মানে দুরকম কেস দিয়ে দিয়েছে বাবু। কি কি কেস দিয়ে দিয়েছে? প্রথম কেসটা দিয়ে দিয়েছে একটা আলোকরশ্মি বায়ু থেকে কাঁচে আসছে, প্রথমবারে লম্বভাবে এসছে আর পরের বারে বিভেদ তল ঘেঁষে এসছে। খুব ভালো কথা, মানে দুটো কেস আছে কিন্তু। হ্যাঁ আমি একটুখানি তোকে ড্র করে দেখাই। আমি জানিস আমি আঁকাতে খুব ভালো, আমি একদম স্ট্রেট লাইন টানি। এইবার আমার স্ট্রেট লাইনটা তুই বুঝতে পারছিস, ঠিক আছে? তাহলে বায়ু থেকে কাঁচে আসছে, আমি রেখে দিই। এই যে বায়ু থেকে, যেহেতু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আসছে, সেই কারণে এইরকম ভাবে বিভেদ তলের দিকে সরে আসবে, তুই বুঝতেই পারছিস। এই যে এটা হচ্ছে এয়ার মিডিয়াম, এটা হচ্ছে গ্লাস মিডিয়াম। গল্প শেষ। এটা 1, এটা 2, ঠিক আছে? বলছে একটা আলোক রশ্মি বায়ু থেকে কাঁচে লম্ব ভাবে, মানে প্রথম কেসটার মধ্যে এটা কিন্তু জাস্ট একটা আরবিটারি ছবি, একটা জাস্ট এরকম তোকে দেখানোর জন্য যে কি হচ্ছে। কিন্তু তোকে বলে দিয়েছে কি প্রথম ক্ষেত্রে লম্ব ভাবে আপতিত হয়েছে। যদি লম্ব ভাবে আপতিত হয় তাহলে আপতন কোণের মান কত? লম্ব আপতনে আপতন কোণের মান 0 ডিগ্রি। এটা কিন্তু পরীক্ষাতেও প্রশ্ন আসে, এমসিকিউ ভিএসকিউ তে। লম্ব আপতনের ক্ষেত্রে যদি আপতন কোণের মান 0 হয় তাহলে তোকে চেয়েছেটা কি? প্রতি ক্ষেত্রে আপতন কোণ প্রতিসরণ কোণের মান নির্ণয় করো এবং ধরে নাও ঠিক আছে, আচ্ছা বুঝতে পেরেছি। তোকে দিয়ে দিয়েছে কাঁচের প্রতিসরাঙ্কের মান হচ্ছে √2। কাঁচের প্রতিসরাঙ্ক মানে মানে বায়ু থেকে তো কাঁচে যাচ্ছে, তাহলে কিরকম ভাবে লেখে? বায়ু মাধ্যমেরটা আমি 1 ধরেছি, মিউ দিলাম, 1 থেকে কোথায় আসছে? 2 তে আসছে। এই জন্যই এটাকে এরকম ভাবে লেখা হয় μ2 ডিভাইডেড বাই μ1, একজনের সাপেক্ষে আরেকজনের প্রতিসরাঙ্ক। এই যে বিষয়টা এরকম ভাবে লিখতে হয় তোর ভাই। এটার ভ্যালু কত দিয়ে দিয়েছে? √2। তাহলে এই অ্যান্সারটা √2 হলো। এইবার এই যে নিচে আমি যেটা লিখেছি μ1টা, এটা তো বায়ু বা শূন্য মাধ্যম, তাহলে এর প্রতিসরাঙ্কের মান তো 1। তাহলে এখানে আমি ডিরেক্টলি লিখতে পারি তো μ2 এর ভ্যালুটা হচ্ছে √2। মানে ডিরেক্ট আমি জাস্ট কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্কটাই লিখতে পারি, কারণ বায়ু মাধ্যমের সাপেক্ষে যেটা করা হচ্ছে এই বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্কের ভ্যালুটাই তো 1। তাহলে এটা শুধুমাত্র কাঁচ মাধ্যমের প্রতিসরাঙ্ককেই প্রকাশ করছে। যদি আজকে বলতো জল থেকে কাঁচে যাচ্ছে, তাহলে কিন্তু আমাকে জলেরটাও বসাতে হতো, কাঁচেরটাও বসাতে হতো। তখন আমি কিন্তু জল সাপেক্ষে কাঁচের ভ্যালু পেতাম, তখন ওটা হয়ে যেত আপেক্ষিক প্রতিসরাঙ্ক, একজনের রেসপেক্টে আরেকজন। কিন্তু যখন বায়ু মাধ্যমের রেসপেক্টে কারোর প্রতিসরাঙ্ক মাপা হয় তাহলে বায়ু মাধ্যমেরটা তো 1 হয়ে যায়। তাহলে শুধুমাত্র যে মাধ্যমে প্রবেশ করছে অর্থাৎ গ্লাস মাধ্যম, দেখ আমি শুধুমাত্র তারই প্রতিসরাঙ্কটা বসালাম। এই জন্য শূন্য মাধ্যম সাপেক্ষে অন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ককে তার পরম প্রতিসরাঙ্ক বলা হয়। আলোর সেকেন্ড পার্টে এর বড় ব্যাপারটা আসছে, খুব তাড়াতাড়ি আলোর সেকেন্ড পার্ট আসবে। তাহলে তুই এখান থেকে কি বুঝতে পারলি? যে আমাকে μ1 μ2 গল্প ধরার কোনো প্রয়োজনই পড়বে না। আমি যদি শুধুমাত্র মিউ ধরি এবং মিউ এর ভ্যালুটা √2 ধরে নিই, আমার তাতেও কাজ মিটে যাবে। ওকে চলো, এই পুরোটা জাস্ট আলো সেকেন্ড পার্ট দিইনি বলে একবার শিখিয়ে দিলাম। নেক্সট, এইবার আমি একটা জিনিস জানি, জানিস তো স্নেলের সূত্র বলে একটা কথা আছে যে মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। মিউ এর ভ্যালু বাবু দিয়ে দিয়েছে √2, সাইন আই এর মধ্যে তুমি আই এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে সাইন 0 ডিগ্রি। আর এর ভ্যালু তোমাকে দেখো বার করতে বলেছি,
কারণ প্রতি ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান চেয়েছে। তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে মিউর ভ্যালু যখনই √2 আমি বসাচ্ছি, সাইন জিরোর ভ্যালুটা কত আসছে ভাই? 0। নিচে কত আছে বল? সাইন আর। আমি যখনই সাইন আরটাকে এদিকে নিয়ে যাব, তাহলে সাইন আর ইকুয়াল টু 0/√2 চলে আসবে। 0/√2 চলে এলো মানে কি? তার মানে সাইন আর ইকুয়াল টু 0 ডিগ্রি। সাইন আর ইকুয়াল টু 0 মানে সাইন আর ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি। সাইন আর এর ভ্যালু যদি 0 হয়, তো 0টাকে আমরা সাইন 0 লিখতেই পারি ভাই। দুদিক থেকে সাইন এলিমিনেট হলে আর এর ভ্যালুটা কত চলে আসছে? 0 ডিগ্রি। তার মানে যদি আপতন কোণের মানটা 0 ডিগ্রি হয়, যদি লম্ব আপতনের কেস দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে প্রতিসরণ কোণটারও ভ্যালু কত আসছে? 0 ডিগ্রি আসছে। কোন ফর্মুলা দিয়ে? স্নেলের সূত্র দিয়ে। তোকে দেখিয়ে দিলাম এখানে প্রতিসরণকের বিষয়টাও, আপতন কোণের বিষয়টাও, প্রতিসরণ কোণের বিষয়টাও, যে তিনটে জিনিস চেয়েছে তোকে এখানে। গল্প শেষ। এইবার সেকেন্ড কেস একটা দিয়েছে, বিভেদ তল ঘেঁষে যদি আপতিত হয়। যদি কেউ মনে রাখবি, যদি কেউ বিভেদ তল ঘেঁষে আপতিত হয়, তখন আমাদের আপতন কোণের ভ্যালুটা কিন্তু 90 ডিগ্রি ধরা হয়ে থাকে। তার মানে আই এর ভ্যালুটা এখানে হচ্ছে 90 ডিগ্রি। তোকে বলেছে আর এর ভ্যালু বার করতে, সেম ভাবে বসিয়ে দে ফর্মুলা, কারণ মিউ এর ভ্যালু তো সবসময় √2ই হবে। তাহলে হয়ে গেল সাইন আই বাই সাইন আর। গল্প শেষ। মিউ এর ভ্যালু বসিয়ে দাও √2, সাইন আই এর ভ্যালু বসিয়ে দাও সাইন 90 ডিগ্রি, নিচে বসিয়ে দাও সাইন আর। তাহলে সাইন আর এর যে ভ্যালুটা বেরিয়ে যাচ্ছে, সেটা বেরিয়ে যাচ্ছে সাইন 90 মানে 1, আর নিচে চলে এলো তার √2। তাহলে সাইন আর এর, তোরা প্রত্যেকে ত্রিকোণমিতি করেছিস, ইকুয়াল টু চলে আসছে সাইন 45 ডিগ্রি। সুতরাং আর এর ভ্যালু চলে আসছে 45 ডিগ্রি। আমি আশা করতে পারি প্রত্যেকের কাছে পুরো কনসেপ্ট একদম ঝকঝকে ক্লিয়ার আছে। প্রত্যেকের ক্ষেত্রেই দেখ আমি বের করে দিলাম প্রতিসরণ কোণের মান। এটাই আমাদের চেয়েছিল, আপতন কোণ প্রতিসরণ কোণ। প্রথম ক্ষেত্রে 0 বেরিয়েছে, প্রতিসরণ কোণও 0 বেরিয়েছে। দ্বিতীয় ক্ষেত্রে আপতন কোণ 90 বেরিয়েছে, প্রতিসরণ কোণ 45 বেরিয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। বলেছে একটি কোষের তড়িৎচালক বল হচ্ছে 12 ভোল্ট। খুব ভালো। অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1.5 ওহম। খুব ভালো। কি কি দিয়ে দিয়েছে এটা নোট করি আগে, তারপর দেখবো কি চেয়েছে। তড়িৎচালক বল দিয়ে দিয়েছে, মানে ই এর ভ্যালু দিয়ে দিয়েছে 12 ভোল্ট। অভ্যন্তরীণ রোধ মানে আর এর ভ্যালু দিয়ে দিয়েছে 1.5 ওহম। একটি 4.5 ওহম বাহ্যিক রোধকে আমরা বড় হাতের আর দিয়ে লিখি। যারা যারা এগুলো জানিস না, ধামাকা ব্যাচের মধ্যে চলতড়িৎ A to Z করানো হয়েছে ভাই। ওখানে কিন্তু অবশ্যই তুই যদি চাস ভর্তি হয়ে যা। আমি তোকে বলছি শোন, প্রপার এডভেঞ্চার একাডেমি আর ধামাকা ব্যাচ যার কাছে থাকবে, তার ফিজিক্যাল সায়েন্সের নাম্বার কোথাও যাচ্ছে না। সে যদি ভালো করে পড়তে পারে, সব পেরে যাবে গিয়ে পরীক্ষায়। 4.5 ওহম বাহ্যিক রোধ, তাহলে 4.5 ওহম বসিয়ে দিই। ওখানে তো অঙ্ক করানো হয়েছে ধামাকা ব্যাচে, পর্যায় সারণীর প্রশ্ন প্র্যাকটিস করানো হয়েছে। কিছুদিন পরে এলএকিউ শুরু হয়ে যাবে, তখন তো 36 মার্ক ধরে ধরে হবে হয়েছে। আর এক্ষেত্রে কি নির্ণয় করতে বলেছে? এই তিনটে আমাকে দিয়ে দিয়েছে। নির্ণয় করতে বলেছে বর্তনীর প্রবাহ মাত্রা আই। খুব ভালো কথা। তাহলে তুই জানিস ভালো করে যে আমাদের একটা ফর্মুলা আছে, ই ইকুয়াল টু আইআর প্লাস আইআর, তাই না ভাই? এখান থেকে আমি লিখতে পারি তো আই এর ভ্যালুটা কি হয়ে যাবে, আই কমন নিয়ে তলায় পাঠিয়ে দিই ই এর, তাহলে ই বাই আর প্লাস আর। করা যায়? একদম করা যায়। এইবার এখান থেকে তুই একটা জিনিস জাস্ট চিন্তা করে দেখ, আমি যদি আই এর ভ্যালুটা বার করতে চাই, আমাকে ই এর ভ্যালুটা বসিয়ে দিতে হবে। ই এর ভ্যালুটা কত আছে? ই এর ভ্যালু আছে 12, বড় আর এর ভ্যালু হচ্ছে 4.5, ছোট আর এর ভ্যালু হচ্ছে 1.5। তার মানে আই এর যে ভ্যালুটা আমরা পেলাম 12 ডিভাইডেড বাই 6 পেলাম, ইকুয়াল টু পেলাম 2 অ্যাম্পিয়ার। গল্প শেষ। আই এর ভ্যালু 2 অ্যাম্পিয়ার কনফার্ম। বাহ্যিক রোধের বিভব প্রভেদ চেয়েছে। বাহ্যিক রোধের বিভব প্রভেদ মানে কি? ভি ইকুয়াল টু আই আর। বাহ্যিক রোধ মানেই তো ভি ইকুয়াল টু, ফর্মুলাটা কি? আই আর। দ্বিতীয় প্রশ্ন এটা। তাহলে ভি ইকুয়াল টু আই আর মানে আই এর ভ্যালু বসিয়ে দাও 2। যদি আই এর ভ্যালু আমরা 2 বসিয়ে দিই, কি রে ভাই পেন আমার কাজ করছে না কেন? আসলে এত গরম, এখানে এসি চালানো যায় না, কারণ আমার তো ফোনে রেকর্ড করি, ফোনটা এদিক ওদিক হয়ে যায় এসি চালালে। আর আর এর ভ্যালুটা কত? 4.5। তাহলে হয়ে গেল কত? 4.5 ইন্টু 2 9 হয়ে যাবে। 9 ভোল্ট ইজ দ্য কারেক্ট অপশন। বাহ্যিক রোধের বিভব প্রভেদ বেরিয়ে গেল। নেক্সট এন্ড লাস্ট আমাকে বার করতে বলেছে নষ্ট ভোল্ট। খুব ভালো একটা জিনিস। নষ্ট ভোল্টটা কি? এই তো ই ইকুয়াল টু আইআর প্লাস আইআর আছে। আমি যদি এই আইআরটাকে এদিকে পাঠিয়ে দিই, তাহলে ই মাইনাস আইআর ইকুয়াল টু আইআর চলে আসছে। তাহলে এটাকেই লেখা যায় না ই মাইনাস ভি ইকুয়াল টু আইআর, কারণ এই ভি এর ভ্যালুটাই তো বড় হাতের আইআর। এই যে তড়িৎচালক বল থেকে বর্তনীর মেন বিভব প্রভেদটাকে যদি আমরা বাদ দিই,
তাহলে এটাই তো পেয়ে যাচ্ছি যে কতটা বিভব প্রভেদ নষ্ট হয়ে যাচ্ছে, কতটা বিভব নষ্ট হয়ে যাচ্ছে। এই বিভবটাকেই তো ভোল্ট দিয়ে লেখে, এই জন্য এই আইআর রাশিটাকে লেখা হয় নষ্ট ভোল্ট। তাহলে নষ্ট ভোল্টে যদি আমাকে রাশিমালা লিখতে বলে, তাহলে নষ্ট ভোল্ট হচ্ছে আইআর। যদি আমাকে মান বের করতে বলে তাহলে আই এর ভ্যালু বসিয়ে দাও 2, আর ছোট আর এর ভ্যালু কত, অভ্যন্তরীণ রোধ 1.5, তাহলে 1.5 অ্যান্সার হয়ে গেল কত, 3 ভোল্ট। ঠিক আছে, কমপ্লিট, ডান। চলতরিতের এই ধরনের একটা অঙ্ক করিয়ে দিলাম। নেক্সট 5 নম্বর, এইটা দেখ আরো একটা অঙ্ক দিয়েছে। বেশিরভাগই কিন্তু আজকের প্রশ্নের মধ্যে অঙ্ক রয়েছে। এটাও একটা সেরা প্রশ্ন, পরীক্ষাতে বহুবার আসে। বুঝতে পারছিস, অনেকে বলছিলি দাদা এলএকিউ পড়া ইউটিউবে, দেখ এই প্রশ্নগুলোই তো এলএকিউতে দেয় রে ভাই। শুধু রেকর্ড হচ্ছে কিনা আমি একবার চেক করব, কারণ আমার ফোনে মাঝে মধ্যে টালবাহাল অবস্থা হয়ে যায় এবং আবার করতে হয়। বলেছে দুটি অজানা রোধকে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধের মান হয় যথাক্রমে 12 ওহম এবং 5/3 ওহম। বলে দিই, দুটো অজানা রোধকে আমি R1 এবং R2 ধরি। এই R1 এবং R2 কে দুটো ভাবে যুক্ত করতে বলেছে, প্রথমে শ্রেণী সমবায়, তারপরে সমান্তরাল সমবায়। খুব ভালো কথা, যদি শ্রেণী সমবায় যুক্ত করি তো তুল্য রোধের মান কত হয়, দুটো রোধের যোগফল, সেটা কত দিয়ে দিয়েছে, প্রথমেরটা 12 ওহম, তাহলে শ্রেণী সমবায়েরটা 12 ওহম। খুব ভালো। যদি দুটো রোধকে আমি সমান্তরালে যুক্ত করি তাহলে তুল্য রোধ কত হবে, প্রথমে উপরে বলেছি গুণফল, নিচে বলেছি যোগফল। এই শর্ট টেকনিকটা শিখিয়ে রেখেছি। শর্ট টেকনিক প্রত্যেকে জানিস, আমি অনেকবার করে শিখিয়েছি ভিএসএকিউ, এসএকিউ, এমসিকিউ তেও। যারা এমসিকিউ, ভিএসএকিউ, এসএকিউ দেখছিস না, খুব বড় ভুল করছিস। মাধ্যমিকে 54তে 54 অ্যাডভেঞ্চার একাডেমি পাইয়ে ছাড়বে ওগুলো থেকে। এবার দেখ, R1 R2 বাই R1 প্লাস R2 ভ্যালু কত, 5/3। খুব ভালো কথা, এটা 1 নম্বর সমীকরণ। খেয়াল করবি এবার, এই R1 প্লাস R2 যে ভ্যালুটা আছে সেটাকে আমি এখানে বসিয়ে দিই। তাহলে R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 কত রয়েছে, 12, ইকুয়াল টু কত রয়েছে, 5/3, 3 দিয়ে 12 কাট 4। তাহলে R1 R2 এর ভ্যালু কত বেরিয়ে গেল, 20। এইবার আছে আমার কাছে R1 প্লাস R2, আছে আমার কাছে R1 R2। এই দুটোর মাধ্যমে কিছু একটা খেলতে হবে, কারণ দুটো রোধের মান বার করতে বলেছে। তাহলে দুটো রোধের মান কি করে বার করে, আমি এক কাজ করি তো, R1 মাইনাস R2 হোল স্কোয়ার বার করি। সেকেন্ড ফর্মুলা লাগাও, R1 প্লাস R2 হোল স্কোয়ার প্লাস 4R1 R2। ম্যাথমেটিক্স ছাড়া কিচ্ছু হয় না। R1 প্লাস R2 ভ্যালু কত, 12, তাহলে 12 স্কোয়ার বসিয়ে দাও প্লাস, এখানে মাইনাস হবে, মাইনাস, প্রথমেরটা প্লাস হলে পরেরটা মাইনাস, মাইনাস করে দাও 4 ইন্টু R1 R2 কত, 20, তাহলে 4 ইন্টু 20 হয়ে গেল 144 মাইনাস 80। 144 মাইনাস 80 মানে হচ্ছে 64। তাহলে R1 মাইনাস R2 এর ভ্যালু হয়ে গেল 64 রুট, মানে ডিরেক্ট লিখে দিই 8, কারণ এটা স্কোয়ার ছিল, রুট করে দিলে 8 হয়ে গেল। এইবার বল, R1 প্লাস R2 পেয়ে গেলি, R1 মাইনাস R2 পেয়ে গেলি, করে দে না যোগ, করলেই তো অ্যান্সার বেরিয়ে যাবে। দেখ আমি বলে দিচ্ছি, R1 প্লাস R2 কত বেরিয়েছে, 12। R1 মাইনাস R2 কত বেরিয়েছে, 8। যোগ কর, R1 R2 কেটে গেল, নাকি R2 কেটে গেল প্লাস মাইনাসে, 2R1 ইকুয়াল টু 20। তাহলে R1 এর ভ্যালু কত, 10 ওহম। গল্প শেষ। দাদা যদি এটা বেরিয়ে যায় অপনয়নের মাধ্যমে বসিয়ে দে না, R1 প্লাস R2 12 ছিল, R1 এর ভ্যালু বসিয়ে দিই আমি 10, 10 প্লাস R2 ইকুয়াল টু 12। তাহলে R2 এর ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের 2 ওহম। চেক করে নেবে একবার, চেক করে নেবে। একটার ভ্যালু বেরিয়েছে 10, আরেকটার ভ্যালু বেরিয়েছে 2। দুটোকে যদি শ্রেণী সমবায় যুক্ত করি তাহলে 10 প্লাস 2 কত হয়, 12। শ্রেণী সমবায় তুল্য রোধ কত দিয়েছিল, শ্রেণী সমবায় তুল্য রোধ দিয়েছিল 12। চেক করবে একবার, করে নাও। সমান্তরালে যদি যুক্ত করি তুল্য রোধ কত হয়, প্রথমে উপরে গুণফল, তার মানে 10 ইন্টু 2 হয়ে গেল 20, নিচে যোগফল 10 প্লাস 2 হয়ে গেল 12। কাট, 4 দিয়ে কাট, 4 5 20, 3 4 12, 5/3 ওহম ছিল অ্যান্সারে, 5/3 ওহম ছিল অ্যান্সারে। গল্প শেষ। গাছের পাতা সবুজ নয়, অ্যাডভেঞ্চার একাডেমি তোকে শিখিয়ে দেবে রে। এবার ছবি দেখা যাক, এটা হচ্ছে টালা প্রত্যয়ের ছবি কলকাতার। এখানে দেখ কত সুন্দর করে মাতৃ প্রতিমাকে তৈরি করা হয়েছে।
আমাদের কনভেনশনাল নিয়ম থেকে একটুখানি বাইরে গিয়ে কিন্তু পুরো জিনিসটা করা হয়েছে। এখানে সব বাহনদের রাখা হয়েছে, সমস্ত যারা আছে তারা এখানে আছে। আমি জানি না এই সিস্টেমটা কেমনি একটা করেছে, বাট খুব সুন্দর একটা নতুন আধুনিক একটা জিনিস স্থাপন করার চেষ্টা করেছে। বাকি সবাই দেখছিস পেছনে আছে। নেক্সট কি প্রশ্ন দিয়ে দিয়েছে, বলেছে এবিসি তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 9, 10 এবং 12। এই ধরনের প্রশ্ন তোরে এই বছরের পরীক্ষাতে আসবেই, পর্যায় সারণী থেকে 3 নম্বরে একটা। বলেছে তিনটি মৌল আছে যাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে এ এর বলে দিয়েছে 9, বি এর বলে দিয়েছে 10, সি এর বলে দিয়েছে 12। কেউ অ্যাকচুয়াল মৌলের নাম লিখবে না। তুমি জানো, আমি জানি তুমি জানো যে এটা হচ্ছে ফ্লুরিন, বিটা হচ্ছে নিয়ন, আর সিটা হচ্ছে দাদা ম্যাগনেসিয়াম। আমি তো জানি, আরে তুই জানিস আমি জানি, কিন্তু লিখবি না। তোকে এটা দিয়ে দিয়েছে সেটাই। বলেছে বি একটা নিষ্ক্রিয় মৌল, তাহলে বি একটা নিষ্ক্রিয় মৌল তোকে তো বলেই দিয়েছে, কারণ তুইও তো জানিস। গল্প শেষ। বলেছে এ এবং বি মৌল দুটি মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থান করে? এ এর পি ইলেকট্রন বিন্যাস কোন? 9। তো 9 মানে কি? 9 মানে 2, 7 কেল। বি হচ্ছে 10, 10 মানে কি? 10 মানে 2, 8। সি হচ্ছে 12, 2, 8, 10 আর 2 12। যারা যারা এগুলো জানিস না, আমার পর্যায় সারণীর ধামাকা ব্যাচের ফার্স্ট ক্লাস আমি ফ্রি দিয়ে রেখে দিয়েছি ইউটিউবে, অথবা আমার ব্যাচের মধ্যে যা, আমার অ্যাপের মধ্যে, ওখানেও দেখবি ফ্রিতে দেওয়া আছে। গিয়ে পর্যায় সারণীর আমার ধামাকা ব্যাচের ফার্স্ট ক্লাসটা করে নে, পুরো শিখে যাবি পর্যায় সারণী। হয়েছে? আর প্রবলেম প্র্যাকটিসের ক্লাসটা করতে গেলে পারচেস করতে হবে ব্যাচটাকে, ওটা ওইভাবেই করে দেওয়া আছে সিস্টেমটা। আমি তো বলবো ভাই 899 ফিস আছে পুজোতে, যদি করতে পারিস করে নে ভাই। আমার মনে হয় মানে যেরকম ভাবে তোকে করানো হচ্ছে সেই তুলনায় ফিস অনেক কম রাখা হয়েছে। বলেছে কি বি একটি নিষ্ক্রিয় মৌল, আমি সব মানলাম। এ আর বি মৌল দুটোকে মেন্ডেলিভের পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থান করে জিজ্ঞাসা করেছে। মেন্ডেলিভের তোকে শিখিয়েছিলাম না, এ এর লাস্টে আছে 7, তাহলে এ মেন্ডেলিভে 7 বি তে অবস্থান করবে। যারা জানিস নাকি এক্ষুনি দেখ। আর কার বলেছে? বি এর বলেছে। তো বি এর লাস্টে আছে 8, 8 মানে মেন্ডেলিভের পর্যায় সারণীতে 0 শ্রেণীতে অবস্থান করবে। ওকে, নেক্সট প্রশ্ন। বলেছে কোন মৌলটি ধাতব ধর্ম সর্বাধিক? দেখ ভাই, ধাতব ধর্ম কিভাবে মাপতে বলেছিলাম? যত পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক যাবে তত ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়বে, কারণ পারমাণবিক ব্যাসার্ধটা ছোট হতে থাকছে। যত পারমাণবিক ব্যাসার্ধ ছোট হবে ইলেকট্রন বেরোতে চাইবে না, যদি বেরোতে না চায় তো শুধু ঢুকতে চাইবে। ঢুকতে চাইলে অধাতব ধর্ম বাড়বে, কারণ অধাতুর ধর্ম ইলেকট্রন নেওয়া। তাহলে যত আমার ডান দিকে অবস্থান করবে, যত ধর আমার 14, 15, 16, 17, 18 এরকম জায়গার মধ্যে, 18টাকে বাদ দিয়ে রে, 17 অব্দি ধরতে বলেছিলাম, 17 অব্দি যত ডান দিকে থাকবে তত আমার অধাতব ধর্ম বেশি, ধাতব ধর্ম কম। যত এদিকে থাকবে 1, 2 এদের ধাতব ধর্ম অনেক বেশি, কারণ ওরা ধাতু। এইবার আমি দেখতে পাচ্ছি এই যে মৌলটা যদি তুই দীর্ঘ পর্যায় সারণী করিস, লাস্টে 7 আছে মানে 17 নম্বর শ্রেণীতে আছে, এর লাস্টে 8 আছে মানে 18 নম্বর শ্রেণীতে আছে, এর লাস্টে 2 আছে মানে 2 নম্বর শ্রেণীতে আছে। যে 2 নম্বর শ্রেণীতে আছে তার মানে সে একদম বাঁদিকে আছে। বাঁদিকে আছে মানে কি? এটা ক্ষারীয় মৃত্তিকা মৌল তো রে ভাই। ক্ষারীয় মৃত্তিকা মৌল তো সব থেকে বেশি ধাতব ধর্ম, মনে আছে তো? এদের মধ্যে 3 জনের মধ্যে সবচেয়ে বেশি হবে। আর ক্ষারীয় মৃত্তিকা মৌলের থেকেও বেশি কার হয়? কমেন্ট করে জানা। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? সব থেকে বেশি ধাতব ধর্ম সি। চলো নেক্সট। বলেছে কোন মৌলটি তড়িৎ ঋণাত্মকতা সর্বাধিক? এখানে আবার গল্প পাল্টে যাবে। সব থেকে ডান দিকে যে থাকবে পর্যায় সারণীতে, মানে 17 নম্বর শ্রেণীতে যে আছে, তার ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতাটা সর্বাধিক। আমি দেখবো 17 নম্বরের কেউ আছে, আছে এ, তাহলে এর ক্ষেত্রে কিন্তু তড়িৎ ঋণাত্মকতাটা সর্বাধিক হয়ে যাবে। ম্যাটার গুলো বোঝা যাচ্ছে? যে পর্যায় সারণীটাকে টোটাল চেনে, যে আমার এই ফার্স্ট ভিডিওটা দেখেছে, সেগুলো সব পারবে। ধাতব ধর্ম বললো মানে সব থেকে বাঁদিকে যারা থাকবে তারা বেশি। দেখতে হবে 1, 2 এর কেউ আছে কিনা। যদি 1, 2 দুটোই থাকে তাহলে কি হবে? কমেন্ট কর। আর যদি তড়িৎ ঋণাত্মকতা বলে, যদি অধাতব ধর্ম বলে, তখন দেখতে হবে ডান দিকের গুলো কে আছে। তুই বলবি দাদা 18 কেন হলো না? নিষ্ক্রিয় মৌলদের তুই ধরতেই পারবি না, বারবার করে শিখিয়েছি। নেক্সট বলেছি কোনটি সন্ধিগত মৌল নয়? এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে বহুবার দেয়, ছেলেমেয়েরা অনেক কনফিউজ হয়ে যায়। রেকর্ডিংটার জন্যই একটুখানি সমস্যা। রেকর্ডিং ঠিকই হচ্ছে ভাই, মা দুর্গা আমার সহায় আছে আজকে, কেন আজকে যখন শুরু করতে যাচ্ছি বারবার রেকর্ডিংটা বেঁকে যাচ্ছিল। বলছে কোনটি সন্ধিগত মৌল নয়? এবার একটুখানি মন দিয়ে এই প্রশ্নটার উত্তরটা শুনবি। তুই বলবি দাদা এখানে সব কটা সন্ধিগত, প্রশ্ন ভুল আছে। আমি বলছি না, যদি এমনি কখনো তোকে প্রশ্ন দিয়ে দেয় তাহলে সবসময় জিঙ্ক অ্যান্সার মারবি, কারণ তুইও জানিস ক্রোমিয়াম সন্ধিগত, তুইও জানিস কপার সন্ধিগত, তুইও জানিস স্ক্যান্ডিয়াম সন্ধিগত। তোকে কি কোনগুলো দিয়ে দেবে আমি তোকে বলে দিচ্ছি। তোকে স্ক্যান্ডিয়াম দেবে,
টাইটেনিয়াম দেবে, ভ্যানাডিয়াম দেবে, ক্রোমিয়াম দেবে, ম্যাঙ্গানিজ দেবে, আয়রন দেবে, কোবাল্ট দেবে, নিকেল দেবে, কপার দেবে আর জিঙ্ক দেবে। এইটার হচ্ছে 21, এটার 22, এটার 23, এটার 24, এটার 25, এটার 26, এটার 27, এটার 28, এটার 29, এটার 30। যেই নিটের ফাউন্ডেশন যখন করাবো এগুলোর ইলেকট্রন বিন্যাস কি করে বার করতে হয় শেখাবো। যাই হোক, এগুলোর মধ্যে যদি তোকে কখনো যদি অপশন এমনি দিয়ে দিত ক্রোমিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, তখন যদি জিজ্ঞাসা করতো কোনটা সন্ধিগত মৌল নয়, তুই একে গ্লান্স অ্যান্সার দিতিস ক্যালসিয়াম। কিন্তু যদি এমন চারজন দিয়ে দেয় যে চারজনই সন্ধিগত, যদি তার মধ্যে জিঙ্ক ইনক্লুড করে দেয় তাহলে অপশন বি, জিঙ্ক ইজ দ্য কারেক্ট অপশন। মনে থাকে যেন কথাটা, মাধ্যমিকে দেবেই এটা। দীর্ঘ পর্যায় সারণী প্রথম পর্যায়ের মৌলের সংখ্যা কত? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথম পর্যায়ে হাইড্রোজেন থাকে আর হিলিয়াম থাকে, মানে 2। চলো, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 22.4 লিটার গ্যাস উৎপন্ন হয়, একই সময়ে অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত? ক্যাথোড এবং অ্যানোড উৎপন্ন গ্যাসের আয়তন কত হয়ে যায়? 2:1। যদি ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তনটা তোকে দিয়ে দেয় 22.4, তাহলে এইটা 2:1 করতে গেলে এটা 11.2 হতে হবে, তবেই তো কেটে কুটে 2:1 হবে রে ভাই। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 11.2 লিটার ইজ দ্য কারেক্ট অপশন। হয়েছে? চলো কমপ্লিট। 10টা করে প্রশ্ন থাক পুজোর সময়। এটা একটা ছবি দেখে নে, জগৎ মুখার্জি পার্ক বলে একটা জায়গা আছে কলকাতায়, জগৎ মুখার্জি পার্কের ঠাকুর এটা। দেখ, অত্যন্ত সুন্দর একটা ভাবনা, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এবং হাতের মধ্যে তুই দেখতে পাচ্ছিস যে অস্ত্রগুলো থাকে সেগুলো একটু নিয়ন টাইপের কালার করে করিয়েছে, খুব সুন্দর। মাতৃ প্রতিমা অত্যন্ত সুন্দর করে দিয়েছে জগৎ মুখার্জি পার্কে। এবং এই দেখ ছিল মোটামুটি আজকের সমস্ত কিছু। এইরকম ভাবে কালকেও আসবে, তোদের ছবি সমেত আসবে, কলকাতার পুজো আসবে, কালকে একটু বড় বড় কিছু ঠাকুর আরো দেখাবো তোদেরকে। ঠিক আছে, আর এমনি প্রশ্ন চলতে থাকবে, বুঝতেই পারছিস প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, খুব 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 ভালো ভালো প্রশ্ন ছিল। আজকের মতো এখানেই, সবাই ভালো করে পুজো কাটা, আর পারলে ধামাকা ব্যাচ আর এডভেঞ্চার একাডেমি একসাথে রাখ, কারণ এডভেঞ্চার একাডেমি আর ধামাকা ব্যাচ দো ভাই দোনো তাবাহি। আজকের মতো এখানেই, শুভ মহাসপ্তমীতে আবার দেখা হচ্ছে প্রত্যেকের সাথে, এক এক করে যাব আমরা সবাই। আর বাকি যেগুলো যেগুলো আমার চ্যানেলের মধ্যে অলরেডি করানো আছে দেখতে থাক, পুজোর সময় রিভাইজ করতে থাক। ধামাকা ব্যাচে যারা আছিস অলরেডি 10টা লেকচার হয়েছে, ওগুলোকে রিভাইজ কর। দেখা হচ্ছে আবার পুজোর পরে, টাটা সবার সাথে। আচ্ছা, তোদের সাথে সপ্তমীতে দেখা হচ্ছে, ওদের সাথে পুজোর পরে দেখা হচ্ছে। টাটা টাটা টাটা, সবাই ভালো করে পুজো কাটা, বিশাল মজা কর ভাই।